আসসালামু আলাইকুম সবাইকে। এই দুপুরবেলা তোমাদের সবাইকে স্বাগতম এডু পরিবারের পক্ষ থেকে। আমি আছি তোমাদের সাথে সাজ্জাদ স্যার। এডু পরিবার হচ্ছে সন্তানের ভবিষ্যতে আজীবনের সঙ্গী। আজকে আমরা শুরু করব ৭ম শ্রেণীর পরিমাপ অধ্যায় নিয়ে একটা টপিকস। এই ৭ম শ্রেণীর যে ৩য় অধ্যায় যে পরিমাপটা আছে, এই পরিমাপটা হচ্ছে অনেকের তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে, একটু ক্রিটিক্যাল লাগতে পারে, একটু জটিল লাগতে পারে। তো যাই লাগুক, আজকে হচ্ছে আমরা সেই পরিমাপগুলো নিয়ে আমরা শুরু করব। এখানের মধ্যে আমরা পরিমাপের কিছু বেসিক সূত্রগুলি দেখাবো। কিছু বেসিক সূত্র কিভাবে আসছে, মেট্রিক পদ্ধতি কিভাবে আসছে, ব্রিটিশ পদ্ধতি কিভাবে আসছে, সেই পদ্ধতিগুলো দেখানোর ট্রাই করব। পাশাপাশি আমরা এখানে কিছু অঙ্ক নিয়ে কাজ করব। দেখি আমরা কতটুকু আজকে তোমাদের সাথে করতে পারি। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের স্লাইডটাতে। আমি আছি তোমাদের সাথে সাজ্জাদ স্যার, এডু পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকে ম্যাথটা করাবো। তো এখানে অনেকে হয়তোবা কমেন্ট করা শুরু করে দিছে। আচ্ছা দেখো, আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে ৭ম শ্রেণীর পরিমাপ চ্যাপ্টারটা। দেখো, পরিমাপ চ্যাপ্টারটা শুধুমাত্র যে ৭ম শ্রেণীর তা না। পরিমাপ চ্যাপ্টারটা ৮ম শ্রেণীরও আছে, নবমেরও আছে, অনেকের মোটামুটি আছে। তো দেখা গেছে নবম বা ১০ম শ্রেণীর জন্য পরিমাপ ওইভাবে উল্লেখ করা নাই। তবে ১১ নম্বর চ্যাপ্টার কিংবা ১৬ নম্বর চ্যাপ্টার, এই চ্যাপ্টারের সাথে রিলেটেড হচ্ছে এই পরিমাপ। এবং ৭ম এবং ৮ম এই দুইটা চ্যাপ্টারের দুইটা অধ্যায় শ্রেণীর জন্য এই পরিমাপ চ্যাপ্টারটা আছে। এখানে দেখো, আমরা প্রথমত দেওয়া আছে কি পরিমাপ কি, এটা তোমরা সবাই দেখতে পারতেছো। পরিমাপ কি বা কাকে বলে? আচ্ছা, আমরা যদি বলি পরিমাপ বলতে আমরা কি বুঝি? পরিমাপ বলতে বোঝায় যে কোনো কিছুর মাপ যোগ করা। মাপ যোগ করা তো তোমরা বুঝতেই পারতেছো। যেমন আমি যদি বলি এখান থেকে ধরো এই যে পেনটা আছে, এই পেনটা কত সেন্টিমিটার, তাই এইটা হচ্ছে একটা মাপ। ধরো আমার হাইট একটা আছে, যে আমার হাইট 5 ফিট হইতে পারে, 4 ফিট হইতে পারে, আবার অনেকের হাইট হচ্ছে 6 ফিট হইতে পারে, বা 5 ফিট 7 ইঞ্চি, 5 ফিট 5 ইঞ্চি। এখানে এই যে পরিমাপটা, আমার যে লম্বার যে স্কেলটা তৈরি করা হচ্ছে, এটা হচ্ছে একটা পরিমাপ। যেমন ধরো আমার যে ওজন, সেই ওজনটা হচ্ছে একটা পরিমাপ। বা এই যে কলমের দূরত্ব কতটুকু, বা এর উচ্চতা কতটুকু, বা এটা দৈর্ঘ্য প্রস্থ কতটুকু, এগুলো হচ্ছে পরিমাপ। এখানে পরিমাপের একটা কমন ব্যাপার হচ্ছে দৈর্ঘ্য বলতে আমরা কি বুঝি? সোজা বাংলা ভাষায় দৈর্ঘ্য বলতে বুঝি হচ্ছে লম্বা। দৈর্ঘ্য বলতে আমরা কি বুঝি? লম্বা। এবং প্রস্থ বলতে যেটা বুঝি চওড়া। লম্বা হচ্ছে উপর বরাবর আনুভূমিক লম্ব, আর চওড়া হচ্ছে আনুভূমিক ভূমির সাথে যেটা সংযুক্ত, সেটা হচ্ছে প্রস্থ। এছাড়া দৈর্ঘ্য প্রস্থের পাশাপাশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের উচ্চতা। আমাদের লাগবে কি? উচ্চতা। তো আমরা একটু দেখি পরিমাপ এখানে কাকে বলে। দেখো, পরিমাপ হলো কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা বা কোনো বস্তু বা ঘটনার বৈশিষ্ট্যকে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। যে কোনো সংখ্যা। এখন আমি যদি বলি যে আমি কত ইঞ্চি, মানে আমার উচ্চতা কতটুকু, আমি যদি বলি আমার উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি, তাহলে এই ক্ষেত্রে কিন্তু একটা সংখ্যা চলে আসছে, একটা সংখ্যাবাচক শব্দ চলে আসছে। তো এইখানে সহজ ভাষায় পরিমাপ হলো কোনো কিছু কত বড় বা কত ছোট তা অন্য কোনো নির্দিষ্ট আকারের সাথে তুলনা করে জানা। আমাদের জানতে হবে যে কতটুকু হবে বা কতটুকু ছোট বা বড়, এটা হচ্ছে দেখতে হবে। এরপরে আসো, আমরা যদি, আচ্ছা অনেকে কমেন্ট করা শুরু করছে। আচ্ছা একটা মিনিট, আমি একটু কমেন্টের রিপ্লাইটাগুলি দিয়ে নেই যে কার কি অবস্থান। আচ্ছা, এখানে দেখো পরিমাপের যে মূল ধারণা, এখানে পরিমাপের মূল ধারণা কি কি আছে? একটা নির্দিষ্ট আকারের সাথে তুলনা করতে হবে। যে কোনো একটা নির্দিষ্ট আকার হইতে হবে। যদি আকার না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা পরিমাপটা পাবো না। আকার বলতে কি? এখন তুমি এরকম একটা বস্তু নিয়ে আসলা যার কোনো আকারই নাই, কোনো কিছুই থাকবে না, তাহলে সেই ক্ষেত্রে এটা পরিমাপ হবে না। বুঝা গেছে? তো পরিমাপ হওয়ার জন্য আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমার আকার থাকতে হবে। আকার না হলে হবে না। আচ্ছা, এখানে এটা আমার কমেন্টগুলি একটু দেখি। আচ্ছা, এরপরে দেখো কোনো কিছুর পরিমাণকে সংখ্যায় প্রকাশ করা। এখন যে কোনো কিছু হয়, আমি একটু আগে যেটা বললাম যে আমার একটা উচ্চতা হইতে পারে, একটা ওজন হইতে পারে, যে কোনো কিছু। এই পেনের একটা উচ্চতা হইতে পারে, সেটা কত সেন্টিমিটার, দৈর্ঘ্য বা প্রস্থ, এগুলো কি? তার পরিমাপের অংশ। বিভিন্ন বস্তু বা ঘটনার বৈশিষ্ট্য তুলনা করা। এখন ধরো আমি যদি দুইটা কলম নিয়ে আসি, যে ধরো আমি এখানে এই কলমটা নিয়ে আসলাম, আর এখানে এই কলমটা, এই পেনটা, এটা ডিজিটাল, এটা আচ্ছা অনেকে কমেন্ট করতেছে এটা, হ্যাঁ কত নম্বর চ্যাপ্টার? হ্যাঁ, এটা অনেকে অবশ্যই জুমেও আছে, আমাদের সাথে ফেসবুক লাইভেও আছে। এটা আমাদের ৭ম শ্রেণীর পরিমাপ চ্যাপ্টারটা। তোমাদের 3rd নাম্বার যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টার পরিমাপটা। বুঝে গেছে? একটু ধরো, আমি সবার কমেন্টগুলি পড়ার ট্রাই করতেছি, যে যারা যারা কি কমেন্ট করতেছে সেটা করার ট্রাই করতেছি। আচ্ছা আচ্ছা, এখানে দেখো উদাহরণস্বরূপ দৈর্ঘ্যের একক মিটার। দৈর্ঘ্যের এককটাকে এখানে উদাহরণস্বরূপ দৈর্ঘ্যের এককে কি বলা হয়? মিটার। এবং ভরের এককে বলা হয় কিলোগ্রাম, এবং সময়ের এককে বলা হয় সেকেন্ড। আচ্ছা, এখানে আমরা যখন দোকানে যাই, দোকানে গিয়ে আমরা যখন ডিম চাই, সাপোজ ডিমের ক্ষেত্রে যে আমরা গিয়ে কি বলি? 1 কেজি ডিম দেন। আমরা কিন্তু কখনো বলি না 1 কেজি ডিম দেন, আমরা বলি সবসময় 1 হালি ডিম দেন। কেন 1 হালির কথা বলে? 1 হালি তার পরিমাপের অংশ। এখন আমরা যদি দোকানে গিয়ে বলি
আমাকে 1 লিটার তেল দেন, তাহলে আমি কি বলতে হয় 1 লিটার। এখানে হচ্ছে লিটার হচ্ছে সেই পরিমাপের একটা অংশ, আমরা কিন্তু বলি না 1 কেজি দেন, এখানে লিটার আর কেজির মধ্যে একটা তফাৎ আছে। তো এখানে বলা হয়েছে যে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। দৈর্ঘ্য যেমন আমি এখান থেকে কতটুকু মিটার দূরত্বে যাব। যেমন তোমরা যখন সবাই স্কুলে তোমাদের ফেব্রুয়ারি মাস বা মার্চ মাসে অথবা জানুয়ারি মাসে তোমাদের খেলা হয়, তো সেই খেলার মধ্যে থাকে না যে তুমি কত মিটার দৌড় দিবা, কারো থাকে 100 মিটার দৌড় দেওয়া, কারো থাকে 50 মিটার দৌড় দেওয়া, কারো থাকে 800 মিটার, মানে 8 বার হচ্ছে ঘুরে আসা। এই যে মিটার, এই মিটারটা কেন বলা হয়, সে কতটুকু দৈর্ঘ্য অতিক্রম করেছে এটাকে বলা হয় কি তার মিটার। এবং ভরের হচ্ছে একক হচ্ছে কিলোগ্রাম। যেমন আমি কত কেজি চাল নিব, কত কেজি ডাল নিব, এটা হচ্ছে কিলোগ্রাম, কেজি মিন্স কিলোগ্রাম। এরপরে আসো সময়ের একক। সময়ের এককে বলা হয় সেকেন্ড। সেকেন্ড কেন বলা হয়, কারণ আমরা সময়ের ক্ষুদ্রতম একক আমি কি হিসেবে পাই, সেকেন্ড হিসেবে পাই। বুঝা গেছে? এরপরে তুমি যদি দেখো, আচ্ছা ঠিক আছে, এরপরে যদি আসি, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। শাহবাজ নেওয়াজ কমেন্ট করছে। আচ্ছা, এরপরে আসো আমরা এখান থেকে যদি দেখি পরিমাপ ও এককের পূর্ণতা ধারণা। দেখো পরিমাপ এবং একক, পরিমাপ ধারণা আমরা ইতিমধ্যে পেয়েছি, অলরেডি আমরা জানি যে পরিমাপ। এখানে একক, একক বলতে কি, ওই যে একটু আগে বললাম যে দৈর্ঘ্যের একক আছে, ভরের একটা একক আছে, সময়ের একটা একক আছে, প্রত্যেকের হচ্ছে এক একটা করে একক আছে। একক দ্বারা বোঝায় যে আমি কতটুকু ওয়েট, একদম ক্ষুদ্রতম যে অংশটা, এটা হচ্ছে তার একক। বুঝা গেছে? তো এখানের মধ্যে পরিমাপ করার জন্য একটা নির্দিষ্ট মান বা আকারের প্রয়োজন হয়, যাকে একক বলা হয়। একক হচ্ছে সে আদর্শ মান। আদর্শ মান বলতে এর নিচে আর হবে না, মানে সোজা কথায় একক হচ্ছে তার ক্ষুদ্রতম একটা অংশ, যার সাথে তুলনা করে কোনো ভৌত রাশিকে পরিমাপ করা হয়। ভৌত রাশি বলতে আমরা কি বুঝি? ভৌত রাশি বলতে বোঝানো হবে যে আমার আগের যে রাশিটা ছিল সেই রাশির একটা অংশ। উদাহরণস্বরূপ এখানে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, এটা তো আমরা জানি। এরপরে যদি আসো, আমাদের এখানে দেওয়া আছে পরিমাপের প্রকারভেদ, পরিমাপ কত প্রকার হতে পারে। দেখো এখানে পরিমাপের যে প্রকারভেদ, দৈর্ঘ্য পরিমাপ আছে, ওজন পরিমাপ আছে, আয়তন পরিমাপ আছে, সময় পরিমাপ আছে, তাপমাত্রা পরিমাপ আছে। মানে আমরা হচ্ছে এই 5টা ভাগে ভাগ করলাম। এছাড়া আরো পরিমাপ থাকতে পারে, তবে এখানে মূল হচ্ছে এই 5টা পার্ট। এই 5টা পার্টের মধ্যে দেখো দৈর্ঘ্য পরিমাপ, একটি বস্তু কত লম্বা বা চওড়া। আমি একটু আগে বলছি দৈর্ঘ্য প্রস্থ যে বরাবর হিসাব করা হয়। ওজন, একটা বস্তু কতটুকু ভারী। এখানে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আয়তন পরিমাপ, একটি বস্তু কতটুকু জায়গা দখল করে তা মাপা হয়। এখন তুমি একটা বাক্স নিয়ে আসলা বাইরে থেকে, যেমন আমরা মাঝে মাঝে কিছু অর্ডার করি না, দারাজ থেকে অর্ডার করতে পারি, বিভিন্ন অনলাইন মাধ্যম থেকে আমরা অর্ডার করতে পারি। ধরো একটা চেয়ার নিয়ে আসলাম বা বাক্সে করে আমি টিভি নিয়ে আসলাম, রেখে আসলে তো রাখতে তো হবে, এটা হচ্ছে একটা জায়গা দখল করবে, এটাকে বলা হবে কি তার আয়তন পরিমাপ। ওজন হচ্ছে এই যে বক্সটা, এটা কতটুকু ভারী, কতটুকু ওয়েট, সেটা হচ্ছে তার ওজন পরিমাপ। ওজন পরিমাপ। এরপর হচ্ছে সময় পরিমাপ, যেমন আমি কতক্ষণ ধরে একটা কাজ করতেছি। যেমন ধরো আমি যে তোমাদের ক্লাসটাতে আসলাম, ধরো এই ক্লাসটা আমি 1 ঘন্টা নিব, 1.5 ঘন্টা নিব, যাই নিই না কেন, এটা সময়ের পরিমাপ। তাপমাত্রা, এখন ধরো তুমি তোমার রুমে এসিতে বসে আসো, এসিতে যখন বসে থাকবা তখন হচ্ছে এসির একটা ব্যাপার থাকবে যে এসি কতটুকু ঠান্ডা হবে, কতটুকু গরম হবে, এই জিনিসগুলি, এটা হচ্ছে কি তাপমাত্রার পরিমাপ। এরপরে অন্যদিকে যদি আসি মৌলিক একক, এখানে একক বলতে কি, যে এককগুলি স্বাধীন, মানে কোনো পরাধীন না, মানে আরেকজনের উপরে তার ডিপেন্ড করতে হবে না, সেটা হচ্ছে স্বাধীন একক। তাই এইখানে নির্ভরশীল না কোনগুলা, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, এগুলো হচ্ছে একদম স্বাধীন একক। এরপরে স্বাধীন একককে কিন্তু মৌলিক এককও বলা হয়। একটা হচ্ছে লব্ধ একক, যে এককগুলি মৌলিক একক থেকে তৈরি হয়, যেমন হচ্ছে ক্ষেত্রফল, আয়তন, বেগ, ত্বরণ। যেমন আমরা যদি বলি ক্ষেত্রফল, ক্ষেত্রফল কার ক্ষেত্রফল, আমি যদি বলি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে সেক্ষেত্রেও তার সূত্রটা কি হচ্ছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি এবং উচ্চতার উপর ডিপেন্ড করতেছে ক্ষেত্রফলের ব্যাপারটা। আবার আমরা যদি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল যদি হিসাব করতে যাই, তাহলে আয়তাকারের ক্ষেত্রে কি আছে, দৈর্ঘ্য ইন্টু কি প্রস্থ। তার মানে এখানে ক্ষেত্রফলটা দৈর্ঘ্য এবং প্রস্থের উপর ডিপেন্ড করতেছে। তার মানে এটা হচ্ছে একটা নির্ভরশীল, একটা হচ্ছে অনির্ভরশীল। বুঝা গেছে? এরপর আসো ম্যাট্রিক পদ্ধতি। ম্যাট্রিক পদ্ধতি হচ্ছে পরিমাপ একটা আন্তর্জাতিক পদ্ধতি, মানে আমরা যে কিলোগ্রাম হিসাব করি এগুলো হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে হিসাব করা হয়। এখানে ম্যাট্রিক পদ্ধতির কিছু বৈশিষ্ট্য আছে, একটা হচ্ছে দশমিক, একটা হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি, আর একটা হচ্ছে সহজ ব্যবহার। তো আমরা এখন যেটা করি সেটা হচ্ছে সহজভাবে যে ব্যবহারগুলি আছে সেগুলো করতে পারি, আবার আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে ব্যবহারগুলি সেগুলোও করতে পারি। দশমিক এককের সাথে আমরা ন্যাচারালি ভাবে প্রস্তুত, মানে আমরা হচ্ছে এগুলো সবসময় ইউজ করতে থাকি। এখানে দেখো আমি হচ্ছে তোমাদের আগে একটু বেসিকটা দেখাই, বেসিকটা দেখানোর পরে আমি অঙ্কে চলে যাব। তো এখানে দেখো মেট্রিক পদ্ধতি কি, মেট্রিক পদ্ধতিতে মূল একক এবং তাদের সম্পর্ক, একটা হচ্ছে মিটার, এটা সম্ভবত তোমরা জানো, কিলোমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। যেমন আমরা এখানে তোমাদের তৃতীয় অধ্যায় পরিমাপের বইয়ের মধ্যে একটা চার্ট দেওয়া আছে, একটা না কয়েকটা চার্ট দেওয়া আছে, এর মধ্যে খুব সহজ একটা শ্লোক বলা হয়। শ্লোকটা হচ্ছে এরকম যে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে। এইখানে যে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে, এই যে কিলাইয়া, কিলাইয়া বলতে বুঝাবে কি কিলোগ্রাম, হাকাইয়া বলতে বুঝাবে, এখানে প্রথমত যদি আমরা বুঝাই মিটার হিসেবে ধরি যে মিটার, তাহলে এখানে কিলাইয়া বলতে কিলোমিটার, হাকাইয়া বলতে হেক্টোমিটার। তো কিলাইয়া হাকাইয়া ডাকাত, ডাকাত বলতে হচ্ছে আমার ডেকোমিটার।
ডাকাত মারিলে, মারিলে বলতে হচ্ছে মিটার, শুধু মিটার আসবে। তারপর দেশের শান্তি মিলে, দেশের বলতে হচ্ছে ডেসিমিটার, শান্তি বলতে ডেসিমিটার, এরকম ডেকামিটার, ডেসিমিটার এগুলা আসতে থাকবে। তো কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে। তো এই যে শান্তি বলতে সেন্টিমিটার, আর লাস্টেরটা হচ্ছে মিটার বলতে মিলিমিটার। তো এই যে যা যা আছে এগুলো সব হচ্ছে আমাদের শর্টকাট একটা টেকনিক, যেগুলো মনে রাখার জন্য। তো এখানে বইয়ের যে চারটা আছে সেই চারটা তোমরা দেখলে বা ফলো করলে বুঝতে পারবা। আপাতত দেখো এখানে ভরের কোনটা, এগুলো হচ্ছে সব দৈর্ঘ্যের একক। ভরের একক কোনটা? কিলোগ্রাম, গ্রাম। আয়তন কোনটা? লিটার। এরপর হচ্ছে আয়তনের একটা সাধারণ একক হচ্ছে লিটার। আর অন্যান্য আছে ওই যে ধরো আমাদের যদি জ্বর আসে, তাহলে আমরা বলি না যে আমাদের কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসছে, ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে যে তার হচ্ছে 100 ডিগ্রি জ্বর আসছে বা 102 ডিগ্রি আসছে তাপমাত্রা। এটা হচ্ছে তার তাপমাত্রা, তার টেম্পারেচার কতটুকু। এখানে এই তাপমাত্রাও কিন্তু একটা পরিমাপের একক। মানে মোদ্দা কথা, আমরা যা দিয়েই পরিমাপ করি না কেন, যাই হিসাব করি না, মানে হিসাব নিকাশে যা কিছু আছে সব হচ্ছে পরিমাপের মধ্যে পড়ে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এটা হচ্ছে ম্যাট্রিক পদ্ধতি, দেখতে পারতো, এটা হচ্ছে ব্রিটিশ পদ্ধতি। ম্যাট্রিক পদ্ধতি হচ্ছে বর্তমানে, মানে বর্তমানে বলতে ম্যাট্রিক যেগুলো আমরা ইউজ করছি, 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, আবার 10 সেন্টিমিটার সমান 1 ডেসিমিটার, আবার 10 ডেসিমিটার সমান 1 মিটার, 10 মিটার সমান 1 ডেকামিটার, আবার 10 ডেকামিটার সমান 1 হেক্টোমিটার, 10 হেক্টোমিটার সমান 1 কিলোমিটার। এই যে একটু আগে যে বললাম, কিলাইয়া হাকার ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে, এই হচ্ছে প্রসেস দিয়ে আমরা এটা করছি। আর ব্রিটিশ পদ্ধতি কোনটা? যেমন 12 ইঞ্চিতে 1 ফুট, আমরা যেটা বলি যে আমি হচ্ছে 5 ফুট 7 ইঞ্চি, ধরো আমি বললাম, তাহলে সেই ক্ষেত্রে ফুট বা ফিট, এটা হচ্ছে ব্রিটিশ পদ্ধতি। 3 ফুট সমান 1 গজ, 1760 গজ সমান 1 মাইল, এরপর 6080 গজ সমান 1 নটিক্যাল মাইল, এরপর হচ্ছে 220 গজ সমান 1 ফার্লং, আর হচ্ছে 8 ফার্লং সমান 1 মাইল। এটা হচ্ছে একদম হিসাব। এই জিনিসগুলো হচ্ছে আগে হিসাব করতে, ম্যাট্রিক এবং ব্রিটিশ পদ্ধতির পরিমাপের সম্পর্ক। যেমন এখানে হচ্ছে 1 ইঞ্চিতে বলছিল 2.54 মিটার প্রায়, আর এখানে 1 মিটার সমান কত? 39.37 ইঞ্চি। এই ক্ষেত্রে হচ্ছে মিটার থেকে ইঞ্চিতে চলে আসছে, এটা হচ্ছে ইঞ্চি থেকে সেন্টিমিটারে আসছে। আবার গজ থেকে মিটার আসছে, মাইল থেকে কিলোমিটারে গেছে, এখানে কিলোমিটার থেকে মাইল গেছে। তো এই জিনিসগুলো হচ্ছে ব্রিটিশ পদ্ধতির সাথে। স্যার আমি নুসরাত। হ্যাঁ নুসরাত, বুঝতে পারছি, তুমি ক্লাসটা মনোযোগ দিয়ে করো। আচ্ছা, এখন দেখো এই জিনিসগুলি হচ্ছে সম্পর্কিত, যে ম্যাট্রিক পদ্ধতি এবং কি ব্রিটিশ পদ্ধতি। এরপরে যদি আমরা আসি, এই যে ম্যাট্রিক পদ্ধতি এবং ব্রিটিশ পদ্ধতির পরবর্তী পার্টটাই আমরা যদি কাউন্ট করা শুরু করি, আমরা একটু আগে বলেছিলাম যে কিছু একক আছে যেটা হচ্ছে স্বাধীন, আর এটা হচ্ছে পরাধীন। স্বাধীন কোনটা? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, মিটার, এগুলো সব হচ্ছে স্বাধীন। পরাধীন কোনটা? যেমন ক্ষেত্রফল বা পরিসীমার যে অংশগুলো, এগুলো হচ্ছে নির্ভরশীল। এখানে দেখো ক্ষেত্রফল ও পরিমাপ সংক্রান্ত, এটা হচ্ছে চিত্র। দেখো আয়তাকার ক্ষেত্রে, এখানে আয়তাকার ক্ষেত্রের মধ্যে আমরা যদি হিসাব করতে যাই, দেখো একটা জিনিস, এখানে একটা জিনিস দেখো, এই যে আয়তাকার ক্ষেত্র, এই সম্পূর্ণটা চারকোণাকার। ধরো আমি এটাকে যদি ধরে নিই এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা হচ্ছে কি তার উচ্চতা, আর এটা হচ্ছে কি তার ভূমি। এটা হচ্ছে ভূমি, এটা কি তার উচ্চতা। এখানে কিন্তু একটা কোণ উৎপন্ন হয় নরমালি। এই কোণটা কত ডিগ্রি হবে? নরমালি 90 ডিগ্রি। তো এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত দেওয়া আছে? দৈর্ঘ্য ইন্টু কত? প্রস্থ। এখানে দৈর্ঘ্য বলতে কি? এখানে দৈর্ঘ্য হচ্ছে এল, এটা হচ্ছে এল, এটা হচ্ছে বি। এল হচ্ছে লেংথ, বিতে হচ্ছে বেস। তার মানে এটা হচ্ছে এই, সেটা হচ্ছে এই দৈর্ঘ্যটা আর হচ্ছে এই প্রস্থটা, এই দুইটা দিয়ে হচ্ছে আমাদের আয়তক্ষেত্রটা তৈরি করা হয়েছে। আচ্ছা, এরপর যদি আসি সামন্তরিক ক্ষেত্র। সামন্তরিক ক্ষেত্রটা আয়তক্ষেত্রের মতোই হবে, কিন্তু একটু বাঁকানো, কারণ এখানে সামন্তরিকের এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণ হচ্ছে পরস্পর সম্পর্কিত অবস্থা থাকবে। তার উচ্চতা হচ্ছে কি? ভূমি এবং উচ্চতা। তার ভূমি কোনটা? এটা। তার উচ্চতা কোনটা? এটা। তো এখানেও এল ইন্টু কত দেওয়া আছে? বি। লেংথ ইন্টু কত? বেস। তোমরা এল ইন্টু বি দিলেও পারো, যেটাই তুমি ধরো না কেন সংকেত হিসেবে তুমি সেটাই ডিফাইন করতে পারবা। বুঝতে পারছো? এরপর আসো ত্রিভুজ ক্ষেত্র। ত্রিভুজ ক্ষেত্রের উচ্চতা একটু আগে আমি বলেছিলাম হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখানে ভূমি কোনটা? এটা। আর উচ্চতা কোনটা? এটা। এখন এই ক্ষেত্রে একটা ত্রিভুজের ক্ষেত্রে এখানে একটা কোণ উৎপন্ন হতে পারে, এখানে একটা কোণ উৎপন্ন হতে পারে, এখানে একটা কোণ উৎপন্ন হতে পারে। যদি এখানে যদি কোণ উৎপন্ন হয়, তাহলে সেই ক্ষেত্রে তার উচ্চতা কোনটা কোনটা ধরা হবে? আলাদা আলাদা করে তার উচ্চতা ধরা হবে। আবার এখান থেকে যদি কোণ উৎপন্ন হয়, এটা তার উচ্চতা, এটা তার ভূমি। আবার এখানে যদি কোণ উৎপন্ন হয়, তাহলে সেই ক্ষেত্রে একটা উচ্চতা, একটা হচ্ছে তার ভূমির মাপ আসবে। তো এই জিনিসগুলি নিয়ে হচ্ছে আমাদের কাজগুলি করতে হবে। আশা করি এতটুকু তোমরা মোটামুটি বুঝতে পারছো। এরপরে আসো, আমরা হচ্ছে এতক্ষণ পর্যন্ত তোমাদের যা যা করাইলাম সেগুলো হচ্ছে তোমাদের বেসিক যেই টার্মগুলি আছে সেই টার্মগুলি। এখন হচ্ছে আমি বেসিক টার্মের পরে আমি ম্যাথে চলে যাব, যে ম্যাথ আমাদের যে ম্যাথমেটিক্যাল টার্মটি কিছু প্র্যাকটিস করা হবে, প্র্যাকটিস না করলে তো আর হবে না। তো আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মে যাই। দেখো এখানে দেওয়া আছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, যেখানে ভূমি 10 মিটার এবং উচ্চতা। দেখো এই ক্ষেত্রে হচ্ছে আমরা যে তোমাদের বইয়ের সবগুলো ম্যাথ যে করাবো তা না, তোমাদের বইয়ের মধ্যে কিছু টাইপ ম্যাথ আছে যেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ক্লাস 7 এর সামনের বার্ষিক পরীক্ষা আছে, সেই বার্ষিক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট যে টপিকসটা, এন্ড এই টপিকসগুলো হচ্ছে আমরা আলোচনা করব। এখানে ভূমি দেওয়া আছে কত মিটার? 10, উচ্চতা দেওয়া আছে কত? 6। তাই ত্রিভুজ আকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে দেখো এখানে যদি আমরা লিখি যে দেওয়া আছে
দেওয়া আছে ভূমি, ভূমির মাপ কত দেওয়া আছে 10 মিটার, এবং কি দেওয়া আছে উচ্চতা, উচ্চতা কত দেওয়া আছে 6 মিটার। তাহলে এই ক্ষেত্রে বলা হয়েছে আমার ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল। তার আমরা এটা লিখি যে আমরা জানি, কারণ যেই সূত্রটা হচ্ছে আমরা সরাসরি ইউজ করবো সেটা লিখে দেবো কি আমরা জানি ত্রিভুজাকার ক্ষেত্রের, তোমরা চাইলে সরাসরি ক্ষেত্রফল লিখলেও পারো, আর না হলে ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল লিখলেও হয়। তা ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি এখানে হাফ ইন্টু, আচ্ছা আমি বাংলায় লিখি, যেহেতু এগুলো সবই বাংলায় লিখতেছি তাহলে এখানে বাংলায় লিখি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে এই ক্ষেত্রে দেখো হাফ গুণ ভূমির মাপ কত দেওয়া আছে 10, আমি 10 দেই, ইন্টু উচ্চতার মান কত আছে 6, আমি কত দিব 6। এই ক্ষেত্রে দেখো আমার 10 এবং 6 আছে, হাফও আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হয় 2টা নিচে আছে এবং 10টা কি আছে উপরে, 6ও কি আছে উপরের দিকে। তা আমি কি করতে পারি, এটা কাটাকাটি করতে পারি। এখন নর্মালি যদি আমি কাটাকাটি করতে যাই, তাই 2 দিয়ে 10-এর মধ্যে কয়বার যায় 5 বার, 5 দুগুণে কত 10। তাহলে সেই ক্ষেত্রে এখন দেখো 1-এর সাথে 5 গুণ হবে, 5-এর সাথে 6 গুণ হবে, তাহলে 5 6 30, আর 30 আগে কত 30, তাহলে 30 বর্গ মিটার। একটা জিনিস মাথায় রাখবা, যখন হচ্ছে নর্মালি আমরা করতে যাবো, যেমন আমি ভূমি এবং উচ্চতা যখন আমি করতে গেলাম তখন সেটা ছিল শুধুমাত্র মিটার, কিন্তু যখন হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ থেকে যখন ক্ষেত্রফলটা চলে আসবে তখন আসবে বর্গ মিটার। ঠিক আছে, ক্ষেত্রফল আসবে কি আসবে বর্গ মিটার চলে আসবে। আশা করি এতটুকু পার্ট তোমরা বুঝতে পারছো। কি সে কার কি কোশ্চেন? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, মোটামুটি এতটুকু পার্ট তোমরা আশা করি বুঝতে পারছো। আমরা এরপরে হচ্ছে এটা হচ্ছে একদম ছোটখাটো একটা ম্যাথ, যে ম্যাথটা তোমাদের পরীক্ষা হলে কম মার্কের জন্য আসতে পারে, ধরো 2 মার্কের জন্য এই ম্যাথটা আসতে পারে, বা তোমাদের এরকম হতে পারে যেটা হচ্ছে অবজেক্টিভ কোশ্চেনও আসতে পারে। তো অবজেক্টিভ কোশ্চেনে আসলে শর্টকাটে হচ্ছে করে ফেলতে পারবা তোমরা। এরপরে আসো আমরা পরের পার্টটাতে যাই। পরের এখানে ম্যাথটা কি দেওয়া আছে এখান থেকে দেখো, দেখো এখানে দেওয়া আছে একটা আয়তাকার ক্ষেত্রের প্রস্থের, একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের হচ্ছে 3 গুণ, এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা 1 কিলোমিটার হাঁটা হয়, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। আচ্ছা, অনেকে আবার কোশ্চেন করতেছে, হ্যাঁ ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এবার আসো, আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ বলা হয়েছে এবং চারদিকে 1 কিলোমিটার হাঁটা হলে, 1 কিলোমিটার মানে কিন্তু 1000 মিটার, বোঝা গেছে। 1 কিলোমিটার সমস্যা আমরা কি জানি 1000 মিটার। তাহলে আমরা এখানে একটু লিখে দেই যে যেহেতু এখানে কি আছে দেওয়া আছে কি দৈর্ঘ্য কত গুণ প্রস্থের 3 গুণ দেওয়া আছে, তাহলে আমরা ম্যাথটা শুরু করি, দেখি আমরা কিভাবে কি করি। যে আমরা হচ্ছে ধরি আয়তাকার ক্ষেত্রের, এখানে বলছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, মানে প্রস্থ যা হবে দৈর্ঘ্য কি হবে তার 3 গুণ হবে, মানে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ মানে প্রস্থ হচ্ছে একা, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ যা হবে তার 3 গুণ হবে। এখন প্রস্থ যদি হয় 2 তাহলে দৈর্ঘ্য হবে কত 6, প্রস্থ যদি হয় 4 তার দৈর্ঘ্য কত হবে 12, কারণ যাই হবে তার 3 গুণ হবে। তো আমরা ধরে নেই যে আয়তাকার ক্ষেত্রের প্রস্থ কত ধরবো ক মিটার, আমরা ধরে নিলাম আয়তাকার ক্ষেত্রের প্রস্থ কত ক মিটার। তো ঠিক সিমিলার যে সুতরাং আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য কত হবে 3 ক মিটার। রিজন কি, কারণ এখানে বলছে তার 3 গুণ, 3 গুণ মানে হচ্ছে এটা যদি ক হয় তারটা ক, অন্যটা কত হবে 3 ক। যেমন আমি একটু আগে বললাম এটা যদি 4 হয় এটা কত হবে 12, এটা যদি 5 হয় এটা কত হবে 15। তো এটা হচ্ছে চলমান অবস্থায় থাকবে। এরপরে দেখো আমরা তো এটা গেল, তা আয়তাকার ক্ষেত্রের প্রস্থ গেল দৈর্ঘ্য গেল, তাহলে আমরা জানি এখন আয়তাকার, সুতরাং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আমাদের ক্ষেত্রফল কত আসবে, আমাদের ক্ষেত্রফল আসবে, আমি একবারে দেখাই তোমাদের, এখানে ক্ষেত্রফল আসবে দৈর্ঘ্য ইন্টু কি প্রস্থ, প্রস্থ এটা কি দিব বর্গ একক। মনে রাখবা যখন হচ্ছে আমি কোনো সংখ্যা দিব না, যখন হচ্ছে আমি কোনো সংখ্যা ইউজ করব না তখন সেটা কি দিতে হবে বর্গ একক, কিন্তু যখন আমি সংখ্যা ইউজ করব তখন দেব কি বর্গ মিটার বা সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এখানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কি হবে বর্গ একক। এখন দৈর্ঘ্য কত আছে, এখানে দৈর্ঘ্য আছে কত 3 ক, ইন্টু প্রস্থ কত আছে শুধু ক,
তাহলে 3 ক এটা কি হবে বর্গ মিটার। এখন তোমরা বলতে পারো যে স্যার এখানে তো ক ইউজ করছেন, এখানে কোনো সংখ্যা ইউজ করেন নাই। এখানে শুধু দৈর্ঘ্য আর প্রস্থের বেলা হচ্ছে বর্গ একক, দৈর্ঘ্য প্রস্থের পরিবর্তে আমরা যাই করি না কেন সেগুলো হচ্ছে সব বর্গ মিটার বা বর্গ সেন্টিমিটার। তাই এখানে এগুলো ছিল মিটার আকারে, আমাদের কি হবে বর্গ মিটার। তাহলে 3 ক এর সাথে একটা ক গুণ করলে কত আসবে 4 ক স্কয়ার। 4 ক স্কয়ার কি হবে বর্গ মিটার। কারণ ক আর ক যদি গুণ করি তাহলে কি আসে ক স্কয়ার আসে, আর ক আর ক যোগ করলে কি আসে 2 ক আসে। বুঝা গেছে? তাহলে এখানে আমাদের ক্ষেত্রফলটা কত আসলো, নরমালি আমাদের ক্ষেত্রফল আসলো কত 4 ক স্কয়ার বর্গ মিটার। এখন এখানে দেখো এখানে কি বলা হয়েছিল এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার, মানে মূল টার্ম হচ্ছে আমার 1 কিলোমিটার হাঁটা হয়। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। তাহলে আমরা এতটুকু পার্ট একটু মুছে দেই, মুছে দিয়ে এরপর আমরা শুরু করি বাকি পার্ট। আমাদের আসছে কত 4 কিলোমিটার, 4 ক স্কয়ার বর্গ মিটার, আর ওদের আসছে কত 1 কিলোমিটার। আচ্ছা এখানে দেখো আমরা কি বের করলাম, এখানে আমরা অলরেডি হচ্ছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করলাম। তো এইখানে আরেকটা পার্ট কি দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রে, যে এখানে দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যদি নির্ণয় করতে যাই, তাহলে এবার হচ্ছে ওদের কত দেওয়া আছে এখানে কোশ্চেন অনুযায়ী কত দেওয়া আছে 1 কিলোমিটার। তার মানে আমার হচ্ছে এই 1 কিলোমিটার দিয়ে এবার হচ্ছে আমাদের কাজ করা লাগবে। যদি আমরা 1 কিলোমিটার দিয়ে কাজ করতে যাই তাহলে শুধুমাত্র ক্ষেত্রফল দিলে হবে না, আমাদের পরিসীমা লাগবে। কারণ ধরো আয়তাকার ক্ষেত্রটা যদি এইভাবে হয়, এরকম যদি চার কোণাকার যদি আয়তাকার ক্ষেত্র হয়, তো সে বলছে তার চারদিকে, মানে চারদিকে ধরো এখানে এ বি সি ডি। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি করতে যাই আমার পুরাটা, যে সে হচ্ছে এ থেকে বিতে যাবে, বি থেকে সিতে যাবে, সি থেকে ডিতে আসবে, ডি থেকে এতে আসবে। যদি এরকম হইতো যে সে শুধুমাত্র 2টা পার্ট অতিক্রম করতেছে, তাহলে হচ্ছে আমরা ক্ষেত্রফল দিয়ে আমরা মাঠটা শেষ করতে পারতাম। কিন্তু যেহেতু হচ্ছে তার চারদিকে সে ঘুরে আসছে, তাহলে সে একটা প্রদক্ষিণ দিয়েছে। যখন সে চারদিকে ঘুরে আসবে তখন সেটা হবে কি পরিসীমার অঙ্ক, সেটা কি হয়ে যাবে পরিসীমা। তাহলে এবার হচ্ছে আমাদের পরিসীমাটা বের করতে হবে। তাহলে আমরা লিখি যে সুতরাং আয়তাকার ক্ষেত্রের পরিসীমা। দেখো এখানে যে পরিসীমার কথা বলছে, পরিসীমার সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ কত প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ কত হবে প্রস্থ হবে। তাহলে 2 ইন্টু আমাদের দৈর্ঘ্য কত ছিল এখানে আমরা একটু আগে বের করছিলাম 3 ক, যোগ এখানে কত হবে প্রস্থ শুধু কত ক। এখানে কিন্তু আর বর্গমিটার হবে না, এখানে শুধু হবে কি মিটার। কারণ বর্গমিটার তখনই হবে যখন উভয় পক্ষ মানে দুইটা রাশি একবারে গুণ করতেছে। এখানে কিন্তু দুইটা কিন্তু গুণ হয় না, এখানে হচ্ছে যোগ হয়েছে, তারপরে গিয়ে হচ্ছে 2 এর সাথে গুণ হয়েছে। এরপরে 2 কেন 4 এর সাথে যোগ হোক যাই হোক আমার কোনো লাভ নাই, আমাদের প্রথম যেটা আসছে সেটাই হইতে হবে। তাহলে দেখো 2 ইন্টু কত আসবে 4 ক মিটার। তাহলে এখানে কত আসলো 8 ক মিটার, মানে আমাদের আসলো কত 8 ক চলে আসলো, এখানে মিটার চলে আসছে। তো এখন হচ্ছে আমাদের যেহেতু আমাকে বলছে যে কিলোমিটার হেঁটে আসতেছে, তাহলে এখানে লিখবা আমরা জানি 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। দেখো আমাদের আসছে কত 8 ক মিটার, আর কোশ্চেন অনুযায়ী আসছে কত 1000 মিটার। তাহলে এই দুইটা হচ্ছে আমাকে কি করতে হবে তুলনা করতে হবে। তুলনা করার জন্য কি করতে হবে প্রশ্ন মতে এটা সমান সমান হচ্ছে 1000 দিতে হবে। যদি প্রশ্ন মতে যেটা না দেই তাহলে হবে না। বুঝা গেছে? তো আমরা হচ্ছে এবার আসি প্রশ্ন মতে দিয়ে আমরা হচ্ছে এটা পার্টটা মুছে দেই। আমাদের এই চিত্রটা হচ্ছে আমরা মুছে দিই আপাতত। প্রশ্ন মতে আমাদের প্রশ্ন মতে মান কি আসছে 8 ক সমান সমান 1000, বা ক ইজ ইকুয়াল টু কত 1000 ডিভাইড বাই 8। সুতরাং ক এর মানটা কত আসবে 125 মিটার আসবে। 8 দিয়ে মানে 1000কে যখন 8 দিয়ে ভাগ করা হবে তখন কত আসবে 125 মিটার। আচ্ছা 125 মিটার আসছে। তার মানে ক আমরা কিসের মান ধরছিলাম প্রস্থের মাপ ক ধরছিলাম না। তাহলে আমরা লিখতে পারি কি সুতরাং প্রস্থ ইজ ইকুয়াল টু কত হবে 125 মিটার। এখন দেখো প্রস্থ যদি 125 হয় তাহলে আমার দৈর্ঘ্য, দেখো আমাদের দৈর্ঘ্য আছে, তাহলে দৈর্ঘ্যের মান কত আসছে এখানে 3 ক। তাহলে দৈর্ঘ্য কত 3 ক, 3 ক মানে কত হবে 3 ইন্টু 125, 3 ইন্টু 125 করলে কত আসে 375 মিটার। তাহলে সুতরাং আমাদের
দৈর্ঘ্য 375 মিটার এবং প্রস্থ 125 মিটার। এটাই হচ্ছে আমাদের অঙ্ক। এই অঙ্কটা হচ্ছে তোমাদের এবারকার জন্য বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথটা হচ্ছে এইটা। বুঝা গেছে? আশা করি এতটুকু তোমরা সবাই বুঝতে পারছো। একটা মিনিট একটু ওয়েট করো সবাই। আচ্ছা, এটা তো মনে হয় সবাই বুঝতে পারছো। তাহলে এবার হচ্ছে আমরা মুছে দেই। এটা হচ্ছে সরাসরি আমরা একটু মুছে দেই, আমরা পরের পাঠটুকুতে চলে যাই। আচ্ছা, এখানে একটা ম্যাথ দেখো, এখানে দেওয়া আছে কত, সবাই একটু কষ্ট করে ম্যাথটা একটু পড়ো। দেখো ম্যাথে কি দেওয়া আছে এখানে। স্যার ক্লাসটা কি জুমে হচ্ছে? আচ্ছা, জুমে না, সরাসরি আমাদের ফেসবুক লাইভেই আপাতত হচ্ছে ক্লাসটা, আপাতত জুমে হচ্ছে না। আচ্ছা, এবার একটু দেখো এখানে দেওয়া আছে কত, প্রতি মিটার। দেখো প্রতি মিটার, এখানে কি দেখো দেওয়া আছে কি, প্রতি মিটার 100 টাকা ধরে 100 মিটার লম্বা এবং 50 মিটার চওড়া একটা আয়তাকার পার্কের চারদিকে বেড়া দিতে কত টাকা খরচ লাগবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আয়তাকার ক্ষেত্রে চারদিকে যদি বেড়া যদি দিতে যায় তাহলে কি কি খরচ হইতে পারে। আয়তাকার চারদিকে, আয়তাকার বলতে আমরা কি বুঝবো, এটা হচ্ছে আমার সেই আয়তাকার বস্তু, এর আগের মতোই, এটা ধরো এ, এটা বি, এটা ধরো সি, এটা হচ্ছে ডি। এই আয়তাকার ক্ষেত্রে হচ্ছে এ বি সি ডি, এই চারটা ক্ষেত্রের ক্ষেত্রফল নিয়ে আমরা কাজ করব। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের অলরেডি কিন্তু দৈর্ঘ্য মানে লম্বা কিন্তু তার দৈর্ঘ্য অংশ, এই লম্বা কি আমার মূলত দৈর্ঘ্য, এই 50 মিটার এটা কি হবে তার মানে লম্বা বলতে এই যে চওড়া কি হবে তার প্রস্থ। এখানে 50 মিটার চওড়া কোনটা, এটা। আর এই যে 100 মিটারের কথা বললো, 100 মিটার কোনটা, এই লম্বাটা হচ্ছে 100 মিটার। তো একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে কি প্রস্থ। তো দৈর্ঘ্য আর প্রস্থের সমন্বয় হচ্ছে আমরা হচ্ছে কাজটা করব। তো দৈর্ঘ্য প্রস্থের সমন্বয় যদি আমরা কাজটা করতে যাই তাহলে সেই ক্ষেত্রে কি কি আসবে, যেহেতু বলছে আয়তাকার, তা আমরা হচ্ছে আগে লিখি যে এখানে দেওয়া আছে এখানে দৈর্ঘ্য কত 100 মিটার এবং প্রস্থ কত দেওয়া আছে 50 মিটার। তাহলে এখানে প্রস্থ দেওয়া আছে, আমাকে বলছে চারদিকে বেড়া দিতে কত টাকা খরচ লাগবে। যেহেতু আমার চারদিকে বেড়া দিতে হবে, তাই চারদিকে বেড়া দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, ক্ষেত্রফল বের করা লাগবে। সম্পূর্ণ টোটালটা আমাদের কি করতে হবে, ক্ষেত্রফল বের করা হবে। যদি ক্ষেত্রফল যদি না বের করতে পারি তাহলে হচ্ছে হবে না। আশা করি এতটুকু পার্ট সবাই বুঝতে পারছে যে ক্ষেত্রফল যদি না বের করি তাহলে হবে না। তাই সুতরাং ক্ষেত্রফল তোমরা সবাই জানো আগের মতোই, যদি আমরা ক্ষেত্রফল যদি করতে যাই 100 × 50 যদি গুণ করতে যাই, এখন দেখো এখানে কি বলছিল চারদিকে বেড়া না, দেখো একটু বলো তো চারদিকে যদি বেড়া দিতে তাহলে কি ক্ষেত্রফল লাগবে নাকি পরিসীমা লাগবে। গতবারও কিন্তু এই জিনিসটা হয়েছে যে আমরা কি বলছিলাম যে আমাদের চারদিকে যখন বলবে টোটালটা মাপটা, মানে এই ক্ষেত্রে এই এ থেকে বি, বি থেকে সি এবং সি থেকে ডি, আবার ডি থেকে এ, তাহলে এই ক্ষেত্রে কি লাগবে আমার পরিসীমা। তাহলে সুতরাং পরিসীমা কত হবে, পরিসীমা কত 2 × সেম দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 × দৈর্ঘ্য কত 100, প্রস্থ কত 50, তাহলে 2 × কত 150 মিটার, তাহলে এটা কত হবে 300 মিটার। তার মানে আমাদের পরিসীমা কত আসলো 300 মিটার। তো এখন এই পরিসীমা নিয়ে হচ্ছে আমাদের কি করতে হবে, কাজ করা লাগবে। আচ্ছা,
এবার একটু দেখো এখানে আমাদের লম্বা যেহেতু আমরা বলছি দৈর্ঘ্য এবং প্রস্থ কোনটা বলছি 50, দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, তাহলে পরিসীমা কত 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য আছে 100, প্রস্থ কত 50, দুইটা গুণ করলে আমরা কত পাইলাম 300 মিটার। যেহেতু এখানে বলা হয়েছে যে 100 টাকা ধরে, প্রতি মিটার কত টাকা ধরে 100 টাকা ধরে, তাহলে এই প্রতি মিটার 100 টাকার দরটা হচ্ছে আমরা একটু মুছে দিই, মুছে দিয়ে তারপর হচ্ছে হিসাবটা করি। সুতরাং এখন লিখবা 1 মিটারে বলছে খরচ হয় কত বেড়া দিতে, তাহলে 1 মিটারে খরচ হয় কত টাকা, খরচ হয় 100 টাকা। 1 মিটারে কত খরচ হবে, কত 100 টাকা। তাহলে সুতরাং আমরা এনে কত টাকা হিসাব করছিলাম, টোটালটা 300 মিটার হিসাব করতে হয়েছে আমাদের। তাহলে আমরা কি লিখবো 300 মিটার খরচ হয়, কারণ যেহেতু 300 আসছে, 300 ইন্টু কত 100, তা টোটাল আমাদের মান আসলো কত 30,000 টাকা। এখানে কোশ্চেন বলছিল কি কত খরচ লাগবে, মানে কত টাকা লাগবে, তা আমাদের খরচ কত আসলো 30,000 টাকা। এটাই হচ্ছে আমার কি আমার অ্যান্সার। দেখো এটাই হচ্ছে কি আমার অ্যান্সার। আশা করি এটা সবাই বুঝতে পারছো। এক মিনিট সবার কাছে। আচ্ছা এটা তো হইল। আচ্ছা তাহলে আমার এটা কমপ্লিট। এটা কমপ্লিট হওয়ার পরে এবার হচ্ছে আমরা পরের ম্যাটটাতে যাই, দেখি পরের ম্যাটটাতে কি আছে। দেখো এখানে দেওয়া আছে একটা ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, আবার সেই দৈর্ঘ্য প্রস্থ। দেখো দৈর্ঘ্য প্রস্থ ছাড়া কিন্তু আমরা চাইলেই আয়তাকার ক্ষেত্রের হিসাব করতে পারবো না। মানে টোটাল কথা হচ্ছে আমাদের আয়তাকার ক্ষেত্রের জন্য অবশ্যই কি লাগবে, দৈর্ঘ্য প্রস্থ এবং কি লাগবে উচ্চতা। যেহেতু আমাদের উচ্চতা এখানে প্রয়োজন নাই, আমাদের শুধুমাত্র দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুইটা দিয়ে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, না ক্লাসটা জমে হচ্ছে না, না শুধুমাত্র লাইভ হচ্ছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটু দেখো একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে কত গুণ, 3 গুণ। আবার সেম আগের মতোই 3 গুণ বলছে, প্রতি বর্গমিটার 60.5 টাকা ধরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে, মানে ঘরের মেঝের সম্পূর্ণ কার্পেট দিয়ে হচ্ছে সে ঢেকে ফেলবে, ঢেকে ফেললে মোট 1102.50 টাকা ব্যয় হয়। তাহলে ঘরটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয়। এখানে হচ্ছে কিন্তু আমাদের খরচ দিয়ে দিছে। এর আগের যে ম্যাটটা ছিল সেখানে হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া ছিল না আমাদের, সরি দৈর্ঘ্য প্রস্থ দেওয়া ছিল কিন্তু আমাদের খরচটা বের করা লাগছে। কিন্তু এখানে আমাদের দৈর্ঘ্য প্রস্থ বের করা লাগবে কিন্তু খরচটা হচ্ছে দেওয়া আছে, মানে এটা হচ্ছে রিপিটেড উল্টা পার্ট, উল্টা ম্যাথ। তাহলে আমরা কি করব, যে দেখি যে আবার আমরা কি লিখব, ধরি ধরি এখানে দৈর্ঘ্য কত দেওয়া আছে, এখানে ধরি ঘরের বলছে না, তাহলে ঘরেরটাই লিখতেই যাই, তাহলে আর এখানে আর বাকি কিছু লেখা লাগবে না আমাদের। ধরি দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্য কত ধরবো আমরা আগের মতো, আমরা কি দৈর্ঘ্য ধরতে পারবো নাকি প্রস্থ ধরতে হবে আগে। তাহলে দেখো আমি যেহেতু দৈর্ঘ্য লিখে ফেলছি, তাহলে প্রস্থ কত ধরবো, ক মিটার। এখানে বলছে দৈর্ঘ্য প্রস্থের হচ্ছে 3 গুণ, তাহলে 3 গুণ যদি হয় তাহলে এটা কত হবে 3 ক মিটার। তার মানে এখানে প্রস্থ কত আসলো ক, আর দৈর্ঘ্য কত আসলো 3 ক। এটা হচ্ছে আমরা পাইলাম। তাই দৈর্ঘ্য ক এবং প্রস্থ কত 3 ক যেহেতু চলে আসছে, তাহলে এটা ক্ষেত্রফল। সুতরাং ক্ষেত্রফল কত আসবে 3 ক ইন্টু ক বর্গ মিটার। তাহলে এটা কি লিখবো 3 ক স্কোয়ার বর্গ মিটার। তার ক্ষেত্রফল কত আসছে 3 ক স্কোয়ার বর্গ মিটার। এই ক্ষেত্রে এখন দেখো এটা দেওয়া আছে প্রতি বর্গমিটার 60.5 টাকা ধরে কার্পেট দিয়ে মুড়তে এত টাকা খরচ হয়। আচ্ছা আমাদের ক্ষেত্রফল চলে আসছে এত টাকা, তাহলে আমাদের প্রতি বর্গমিটার কত লাগবে 60.5 টাকা না। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে একটু দেখি যে 1 বর্গ মিটারে, তাহলে আমরা কি লিখবো 1 বর্গ মিটারে খরচ হয় কত 60.5 টাকা। যেহেতু 1 বর্গ মিটারে 60.5 টাকা খরচ হয়, তাহলে সুতরাং আমাদের বর্গমিটার কত আসলো 3 ক স্কোয়ার না। তাহলে কি আমাদের 3 ক স্কোয়ার দিয়ে হিসাব করবো নাকি 3 ক স্কোয়ার ছাড়া হিসাব করবো, একটু বলো তো সবাই। আচ্ছা এখানে একটা কাজ করো, যেহেতু আমাদের এখানে অলরেডি দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে আমরা এইভাবে না বের করে আমরা আরো ইজি ওয়েতে বের করি। যেহেতু আমাদের এখানে কি দেওয়া আছে, খরচটা হচ্ছে আগে থেকে উল্লেখ করা আছে। এখানে প্রতি বর্গমিটার মানে 1 বর্গমিটার খরচ হয় কত 60.5 টাকা। এখানে আবার দিছে এত টাকা ব্যয় হয়, তার মানে আমার দুইটা ব্যয় আছে। এখানে একটা 60.5 টাকার ব্যয় আছে, এখানে হচ্ছে 1102 টাকার একটা ব্যয় আছে। টোটাল ব্যয় আছে কয়টা, দুইটা। তাহলে এই ক্ষেত্রে আমরা ম্যাথটা একটু উল্টাভাবে লিখি যে 60.5 টাকা
খরচ হয় কত বর্গমিটারে? 1 বর্গমিটারে। মানে যেটা একটু আগে লিখলাম 1 বর্গমিটারে খরচ হয় 7.5 টাকা, এখানে হচ্ছে উল্টায় লিখলাম যে 7.5 টাকা খরচ হয় কত? 1 বর্গমিটার। কেন এটা উল্টাভাবে লিখলাম? রিজন হচ্ছে আমাদের এইখানে আরেকটা খরচ দেওয়া আছে। যখন খরচ দুইটা থাকবে এবং খরচ দুইটা থেকে তোমাকে হচ্ছে বর্গমিটার বের করা লাগবে, মানে তোমাদের হচ্ছে ক্ষেত্রফলটা বের করা লাগবে, তখন হচ্ছে এটা করা লাগবে। যদি না থাকতো তাহলে হচ্ছে সরাসরি আমরা করতে পারতাম। তাহলে সুতরাং 1 টাকা খরচ হয় কত বর্গমিটারে? তাহলে এটা যেহেতু কম, 7.5 ভাগ দিয়ে দিলাম। এরপর আমাদের আছে কত? 1102.50। সুতরাং 1102 কত? 50 এই টাকা ব্যয় হয়। তাহলে এখানে কি হবে? 1 গুণ 1102.50 ডিভাইড বাই কত? 7.5। দেখো এটা যদি তোমরা সরাসরি কাটাকাটি করতে যাও, তাহলে সরাসরি কাটাকাটি করলে আসবে কত? 147 বর্গ মিটার আসবে, যদি সরাসরি আমরা কাটাকাটি করতে যাই। তার মানে আমার এখানে প্রথম পার্টে কি ছিল? আমরা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ ছিল কত গুণ? 3 গুণ। তাহলে প্রস্থ যদি হয় ক মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে? 3 ক মিটার। এখন আমরা ক্ষেত্রফল কি দিলাম? 2টা গুণ করে দিলাম। এখানে আমাদের খরচ ছিল কয়টা? 2টা। একটা হচ্ছে প্রতি বর্গমিটারে খরচ হয় কত টাকা, আর টোটাল খরচ হয় কত টাকা। তাহলে হচ্ছে আমাদের এখানে টোটাল যে কত বর্গমিটার আছে আমাদের হচ্ছে সেটা বের করা লাগবে। সুতরাং তা আমরা কি করলাম? 7.5 টাকা খরচ হয় কয় বর্গমিটারে? 1 বর্গমিটারে। তাহলে 1 টাকা খরচ হয় কয় বর্গমিটারে? 1 বাই কত? 7.5। তাহলে ফাইনাল যে 1102.50 আছে সেটা খরচ হয় কত বর্গমিটারে? এটা ডিভাইড বাই কত? 7.5। এটা করলে আমাদের মান আসবে কত? 147 বর্গমিটার। বুঝা গেছে কি বলছি? এবার আসো, এটা তো আমরা বের করে ফেললাম। তাহলে এখন একটা মজার ব্যাপার একটু দেখো, আমাদের ক্ষেত্রফল আসছে কত? এত। আর এখানে অঙ্কের যে ক্ষেত্রফল আসছে, এটা ক্ষেত্রফল মানে টোটালটা 147। তার মানে এই দুইটা আমাদের কি করতে হবে? এখন তুলনা করতে হবে। তাহলে আমরা হচ্ছে এখন একটু তুলনা করি এটা। আচ্ছা, এবার একটু দেখো তাহলে প্রশ্ন মতে আমাদের কত? 3 ক স্কয়ার সমান কত? 147। তাহলে বা ক স্কয়ার সমান কত? 147 ডিভাইড বাই কত? 3। বা ক স্কয়ার সমান কত? তাহলে 147 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত পাওয়া যায়? 3 দিয়ে যদি ভাগ করতে যাই 49। এখন এই যে স্কয়ারটা আছে, এই স্কয়ারটা হচ্ছে আমরা যদি সাইড অদবদল করি, যে এটা ছিল লেফট সাইডে মানে বাম দিকে ছিল, এটা আমরা ডান দিকে নিব। তাহলে বাম দিক থেকে যদি ডান দিকে নেই তাহলে এটা কি হয়ে যাবে? √49। তাহলে সুতরাং ক এর মান কত আসলো? 7। এই কটা কোনটা ধরছিলাম? প্রস্থের মান কত ধরছিলাম? ক না? তাহলে সুতরাং এখানে প্রস্থ কত আসবে? প্রস্থ আমার ক মিটার আসলো। এবং আমাদের দৈর্ঘ্য কত আসবে? তাহলে দৈর্ঘ্য আসলো কত? 3 ক। তাহলে এখানে প্রস্থ এখানে প্রস্থ যে ক মিটার আসলো, ক বলতে আমরা কতটুকু মান পাইছিলাম? 7 পেয়েছিলাম। তাহলে আমরা কত লিখবো? 7 মিটার। তাহলে দৈর্ঘ্য ছিল কত? 3 ক মিটার। তাহলে 3 এর সাথে কি হবে? 7 গুণ হবে। তাহলে এটার মান কত আসলো? 21 মিটার। তার মানে আমাদের প্রস্থ আসলো কত? 7 মিটার। দৈর্ঘ্য আসলো কত? 21 মিটার। তার মানে প্রস্থ হচ্ছে আমার 21 মিটার চওড়া, মানে এভাবে আসলো, আর দৈর্ঘ্য আসলো কত? 7 মিটার। তার মানে এটা হচ্ছে কি একটা আয়তাকার ক্ষেত্র। এটা হচ্ছে পয়েন্ট। তার মানে এখানে আচ্ছা স্যার ম্যাথ পারি না, কিভাবে ম্যাথে ভালো করা যায়? আচ্ছা দেখো, এখানে যে ম্যাথ পারো না তা না, ম্যাথের ব্যাপারটা হচ্ছে তোমাকে ম্যাথের কয়েকটা ট্রিক্স জানতে হবে। এখন তুমি যেই টপিকস দিয়ে পড়ো না কেন তোমাকে ওইভাবে হচ্ছে ট্রিক্সটা জানতে হয়। তুমি যদি মনে করো বীজগণিত করো তাহলে বীজগণিতের সম্পূর্ণ হচ্ছে সূত্রের উপর ডিপেন্ড করে। এখন আমরা কি করতেছি? পাটিগণিতের পরিমাপের অংশ। তো পাটিগণিতের পরিমাপের অংশের ক্ষেত্রে আমাদের লাগবেই হচ্ছে কয়েকটা পার্ট। একটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র, একটা হচ্ছে আয়তাকার ক্ষেত্র। তাহলে ত্রিভুজ ক্ষেত্রের সূত্র তো তোমরা জানো, ভূমির সাথে ত্রিভুজ ক্ষেত্রের উচ্চতার সাথে সম্পর্ক আছে। আর আয়তাক্ষেত্রের ক্ষেত্রের সাথে আছে কি? দৈর্ঘ্য এবং কি? প্রস্থ। তার মানে এই দুইটা ট্রিক যদি তুমি মাথায় রাখতে পারো, এবার তোমাকে যাই ম্যাথ দেখ তুমি তাই পারবা। বুঝা গেছে হিসাবটা? তবে এখানে একটা ফ্যাক্টর হচ্ছে কাজ করে কি, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রে আমাদের পরিসীমা লাগে একটা, আর একটা হচ্ছে ক্ষেত্রফল। আর ক্ষেত্রফলের ব্যাপারটা তো তোমাদেরকে এখন আমি একটু ডিফাইন করে দিই আরেকবার। এখানে যখন হচ্ছে আমি এই কোণ নিয়ে হিসাব করবো, ধরো এই মানটা আর এই মানটা যদি আমরা এই দুইটা বাহু ধরে হিসাব করি তাহলে সেটা কি হবে? তার ক্ষেত্রফল। আর পরিসীমা বলতে এই যে সম্পূর্ণ যে পার্টটুকু আছে এটা হচ্ছে তার পরিসীমা। এই দুইটা পার্ট একটু মাথায় রাখতে হবে। স্যার আপনারা দেখতে আজকে লাগতেছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।
আচ্ছা তাহলে এবার হচ্ছে আমরা পরের পার্টটাতে চলে যাই, দেখি। আচ্ছা আমরা হচ্ছে এটা মুছে দেই। এরপরে আসো আমরা আরেকটা ম্যাথ নিয়ে আসলাম এখানে। দেখো আমাদের সময় প্রায় শেষের দিকে, যদিও আর 20 মিনিট আছে। আমরা হচ্ছে দেখো আমাদের লাইভ ক্লাসগুলো তো আমরা হচ্ছে সম্পূর্ণ টপিকসটা হচ্ছে আমরা শেষ করতে পারি না, বা এক ঘন্টা ক্লাসে সম্পূর্ণ টপিকস হচ্ছে শেষও করা সম্ভব না। তোমাদের যদি আমাদের এই ক্লাসগুলো যদি মনে হয় যে না আমাদের ক্লাসগুলো সবকিছু ঠিকঠাক আছে, তোমাদের প্রয়োজন মনে হচ্ছে যে না আমাদের এখানে করা উচিত, তাহলে সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই আমাদের এডু পরিবার হটলাইন যে নাম্বারটা আছে, বা আমাদের এডু পরিবারের ফেসবুক গ্রুপ আছে, বা আমাদের এডু পরিবারের হচ্ছে ওয়েবসাইট আছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। যোগাযোগ করে আমাদের ভর্তি ফর্মটা তোমরা এখনই নিয়ে নিতে পারো, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে পরের পার্টে যাই। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে কত? 50 মিটার, 40 মিটার। মানে এখানে দৈর্ঘ্য হচ্ছে 50, আর অন্যদিকে এখানে প্রস্থ হচ্ছে কত? 40 মিটার। এর ভেতরে চতুর্দিকে মানে এই যে চার দিক বরাবর, এই চার দিক বরাবর, এই চার দিক বরাবর কত মিটার রাস্তা আছে? এখানে দেখো তো 2 মিটার রাস্তা আছে, চওড়া রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে আমরা এতক্ষণ যেই পার্টটুকু করলাম সেই পার্টটুকুর মধ্যে একটা পার্ট হচ্ছে তার রাস্তার ক্ষেত্রফল। এখানে কে কি কমেন্ট করছে? হ্যাঁ স্যার ম্যাথ পারি না। হ্যাঁ ম্যাথ পারবা, কোনো সমস্যা নাই, ম্যাথ ভালো করা যায়, ঠিক আছে। এবার আসো আমরা পরের পার্টটুকুতে যাই। এখানে আমাদের বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। তাহলে আমরা হচ্ছে ম্যাথটা শুরু করে দিই। দেখি আমরা কি লিখবো। দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য 50 মিটার। আমাদের বাগানের দৈর্ঘ্যটা কত দেওয়া আছে? 50 মিটার। তাহলে বাগানের প্রস্থ কত দেওয়া আছে? 40 মিটার। তাহলে বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে এখন বাগানের ক্ষেত্রফল কত আসবে? সুতরাং বাগানের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আমি আর দৈর্ঘ্য প্রস্থ লিখলাম না, আমি সরাসরি হচ্ছে লিখে দিলাম এত বর্গ মিটার। তাহলে এটা কত আসবে? 2400 বর্গ মিটার। দেখো যে বলছো হচ্ছে ম্যাথটা হচ্ছে বুঝো না, ওইভাবে ম্যাথটা পারো না, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। 1 মিনিট সবাইকে। আচ্ছা এখন একটু দেখো, এখানের মধ্যে আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে। এখানে আয়তাকার বাগানের একটা দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া ছিল। আমাদের বলা হয়েছিল বাগানের ভিতরে 2 মিটার করে রাস্তা আছে। একটা বাগান থাকতে পারে, এখন বাগানের মধ্যে তুমি যদি রাস্তা না থাকো তাহলে তুমি হেঁটেই যাবা কিভাবে? একটা বাগানের মধ্যে তুমি যদি চিন্তা করো আমি একটা বাগান তৈরি করব, সেই বাগানের মধ্যে আমি ফুল গাছ লাগাবো, তাহলে ফুল গাছ কি তুমি যদি সম্পূর্ণ পুরো বাগানটা যদি ফুল গাছ লাগাও তাহলে ফুল গাছ তুলতে যাবা কিভাবে? ফুল গাছ পাড়ায় তোমাকে যাইতে হবে, সেটা তো করা যাবে না। তার মানে বাগানের মধ্যে একটা রাস্তা তৈরি করতে হবে, সেই রাস্তা দিয়ে আমি যাবো, পাশে আশেপাশে আমার ফুল গাছগুলি থাকতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে হবে? আমাদের এই রাস্তা বাদে একটা হিসাব করতে হবে, রাস্তা সহ হচ্ছে একটা হিসাব করতে হবে। তাহলে এখানে যা আসছে সেটা হচ্ছে সম্পূর্ণ বাগানেরটা, আর আমাদের রাস্তা যেটা থাকবে রাস্তা বাদে আমাদের এবার হিসাব করব। তাহলে একটু দেখো এখানে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। রিফাত তুমি মনোযোগ দিয়ে ক্লাস করো। দেখো আচ্ছা এবার আসো, দেখো আমি বাগানের হচ্ছে ক্ষেত্রফলটা নির্ণয় করলাম। ক্ষেত্রফল কত ছিল? 2400 বর্গমিটার। এখন এখানে বলছে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য আছে, তাহলে আমরা হচ্ছে এবার একটা বাকিটুকু হিসাব করি। এতটুকু হচ্ছে মুছে দেই। আচ্ছা এবার হচ্ছে রাস্তা বাদে, দেখি এবার হচ্ছে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য। দেখো রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্য কত ছিল? 50 মিটার। আমি যদি হিসাব করি, ধরো এইটা আমার হচ্ছে একটা বাগান, সম্পূর্ণ বাগান হচ্ছে এইটা। তো বাগানের ভেতরে বলছে বাগানের চারদিকে 2 মিটার করে একটা রাস্তা আছে এর ভেতরে। তাহলে ধরে নাও এই এতটুকু, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু। আমি 4 কোণাকার একবার দাগ দিলাম, কিন্তু মূল দাগটা হচ্ছে এইটা। মূল দাগটা কোনটা আমি সেটা হচ্ছে তোমাদেরকে দেখায় দিই। এটা হচ্ছে সেই মূল দাগের অংশ। এতটুকু অংশ কি এখানে হচ্ছে এই যে 2 মিটার করে একটা চওড়া রাস্তা আছে। এই রাস্তাগুলি হচ্ছে আমাদের কি করতে হবে? ডিফাইন করতে হবে। এই যে 2 মিটার চওড়া, দুই দিকে রাস্তা আছে। তো আমি যখন দৈর্ঘ্য হিসাব করতে যাব, দেখো আয়তাকার ক্ষেত্রে হয় কি, দৈর্ঘ্য কোনটা?
এই যে দুইটাই কি তার দৈর্ঘ্য, দুই সাইডে এদিকেও দৈর্ঘ্য আছে এদিকেও দৈর্ঘ্য আছে, তাহলে দুই সাইডে যদি দৈর্ঘ্য থাকে 2 মিটার করে যদি হিসাব করা হয় যে এদিকে হচ্ছে কয় মিটার দৈর্ঘ্য আছে, এদিকে 2 মিটার, চতুর্দিকেই তো, তাহলে এদিকে কত কয় মিটার 2 মিটার, তাহলে এদিকেও আছে কত 2 মিটার, এখানেও আছে কত 2 মিটার, তাহলে এইখান বরাবর এই যে এই দিকে যে দৈর্ঘ্য আছে দৈর্ঘ্য বরাবর 2 মিটার 2 মিটার, তাহলে টোটাল কয় মিটার রাস্তা আছে 4 মিটার রাস্তা আছে। তাহলে যেহেতু দুই দিকে তাহলে আমরা হচ্ছে দুই দিক নিয়ে কাজ করব। তো এখন আমরা কি দিতে পারি, 1 মিনিট, দেখো রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, তাহলে বাগানের দৈর্ঘ্য কত ছিল 50 বিয়োগ, যেহেতু রাস্তা বাদ দিব, যদি বলতো রাস্তা সহ তাহলে হচ্ছে রাস্তা আমরা যোগ করতাম, যেহেতু বলছে বিয়োগ, বিয়োগ হওয়ার কারণে কি হবে রাস্তাটা আমরা হচ্ছে বিয়োগ করব। স্যার রাস্তা বানাইলে ফুল গাছগুলোই নষ্ট হবে না? হ্যাঁ নষ্ট তো হবেই, আমরা হচ্ছে টেকনিক্যালি কাজগুলি করতে হবে। স্যার এভাবে শেখান যাতে এবার ম্যাথে পাস করি ইনশাআল্লাহ। তুমি ক্লাসে জয়েন হও, কোনো সমস্যা নেই, ক্লাসে তুমি সব শিখতে পারবে আরো বেশি ইনশাআল্লাহ। স্যার হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এবার আসো, আমাদের এখানে দেওয়া ছিল রাস্তা বাদে, যদি আমরা যদি বলতাম রাস্তা সহ তাহলে আমরা কি করতাম যোগ করতাম, যেহেতু রাস্তা বাদে তাহলে আমাদের কি করতে হবে বিয়োগ করব। তাহলে 50 বিয়োগ, এখানে রাস্তা কয় সাইডে আছে 2 সাইডে আছে, যেহেতু দুই দিকে আছে তাহলে আমরা কি দিব 2 × 2, তাই টোটালটা এত মিটার রাস্তাটা, কারণ কি 50 থেকে যেহেতু বলছে রাস্তা বাদে সেহেতু আমি কি করলাম দুই দিকের রাস্তাটা কত 4 মিটার আসে, তো 4 মিটার তুমি সরাসরি লিখে দিলেও পারো যে 50 বিয়োগ 4, আবার তুমি যদি মনে করো না দুই দিকে আছে 2 × 2 অথবা 2 যোগ 2, তুমি যেভাবে করো না কেন 4 মিটারই আসবে। তাহলে 50 বিয়োগ কত আসলো 4, তাহলে 50 বিয়োগ 4 মিটার, এই ক্ষেত্রে 50 বিয়োগ 4 করলে কত আসবে 46 মিটার আসবে। এটা হচ্ছে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য। এবার আমি রাস্তা বাদে বাগানের প্রস্থটা বের করব। দেখি আর কি কমেন্ট করছে আবার। আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এবার আসো আমি কি করব, আবার রাস্তা বাদে বাগানের প্রস্থ, দেখো রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য ছিল এটা, তাহলে প্রস্থের সময় ঠিক এটাই আসবে। প্রস্থ কোনটা এই 2 মিটার এই 2 মিটার, আবার কত মিটার আসে 4 মিটারই আসে, তাহলে আমরা কি লিখব 40 বিয়োগ 2 × কত 2, এটা হচ্ছে আমরা কি করি ব্র্যাকেট দিয়ে মিটারটা লিখে দিই, তাহলে আসলো কত 40 বিয়োগ কত 4 মিটার, তাহলে এই ক্ষেত্রে কত আসলো আমার 36 মিটার। তার মানে আমার রাস্তা বাদে টোটাল কথা হচ্ছে আমার রাস্তা বাদে আমার দৈর্ঘ্য কত আসলো 46, রাস্তা বাদে আমার প্রস্থ কত আসলো 36, কারণ রাস্তা হচ্ছে 2 মিটার করে ছিল, তাহলে চতুর্দিকে যদি 2 মিটার করে থাকে তাহলে হিসাব করলে কিন্তু দৈর্ঘ্য থেকে 4 মিটার বিয়োগ যাবে এবং প্রস্থ থেকে কত মিটার বিয়োগ যাবে আবার 4 মিটার বিয়োগ যাবে। যেহেতু দুই দিক থেকে আমার 4 মিটার চলে গেল, তাহলে দৈর্ঘ্য বাগানের দৈর্ঘ্য কত ছিল মানে কত আসলো 46, প্রস্থ কত আসলো 36। তাহলে এইটা নিয়ে হচ্ছে আমরা পরের পার্টটুকু কাজ করি, দেখি এবার কি আসে। তার রাস্তা বাদে চলে আসছে, আমরা হচ্ছে এই পার্টটুকু একটু মুছে দিই এবার। তা এখন হচ্ছে আমরা কি করব, সুতরাং রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত ছিল এখানে 46, এখানে কত ছিল 36, তাহলে 46 ইন্টু কত হবে 36 বর্গ মিটার, কারণ ক্ষেত্রফল আসলে কি হবে বর্গ মিটার আসবে। তাহলে স্যার উইকলি রিটেন এক্সামের রেজাল্ট কবে দেওয়া হবে? ইনশাআল্লাহ আজকে বা কালকের মধ্যে, রিটেন এক্সামটা হচ্ছে আজকে বা কালকের মধ্যে তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? তোমাদের রিটেন খাতাগুলি চেক করা হচ্ছে, তোমরা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আজকের মধ্যে, যদি আজকে যদি পসিবল না হয় তাহলে কালকের মধ্যে তোমরা পেয়ে যাবা উইকলি এক্সামের রুটিন, সরি খাতার মার্কসগুলি যেগুলো আছে। আচ্ছা তাহলে 46 আর 36 সবাই একটু গুণ করো তো, 46 × 36 গুণ করলে কত আসে 46 36 গুণ করলে আসে 1656 বর্গ মিটার, 46 × 36 গুণ করলে কত আসে 1656 বর্গ মিটার। আর আমার ওইখানে 50 আর 40 কত ছিল 2000 বর্গ মিটার ছিল না, 50 × 40
আগের আগের ম্যাথে কত ছিল 2000 বর্গমিটার, তাহলে এখানে কত আসলো? আচ্ছা এবার একটু দেখো, তা আমাদের এখানে আসলো কত 1656 বর্গমিটার। আর আগের যে ক্ষেত্রফল ওই যে রাস্তা সহ, তাহলে আমি এখন হচ্ছে ওই যে আগের যে বাগানের ক্ষেত্রফলটা, তাহলে বাগানের ক্ষেত্রফলটা আরেকবার দেখাই দিই এখানে। বাগানের ক্ষেত্রফল, তাহলে বাগানের ক্ষেত্রফল কত ছিল এখানে 50 ইন্টু কত 40, 40 কি ছিল বর্গ মিটার। তাহলে 50 ইন্টু 40 করলে কত আসলো 2000 বর্গমিটার। তার মানে আমার টোটাল বাগানের ক্ষেত্রফল ছিল কত 2000, আর রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত ছিল 1656 বর্গমিটার। এখানে বলছিল আমাদের টোটাল রাস্তাটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছিল। তার মানে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বের করছি, আবার বাগানের ক্ষেত্রফল বের করছি। তার মানে এখন আমি বের করব কি শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল। সুতরাং রাস্তাটির ক্ষেত্রফল, তাহলে বড় কোনটা বাগানের ক্ষেত্রফল, কারণ বাগানের ক্ষেত্রফল তো অবশ্যই বড় হবে। রিজন কি সম্পূর্ণ বাগানের দৈর্ঘ্য, আর এটা বলছে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, তাহলে মানে ক্ষেত্রফল যা আছে 1656 বর্গ মিটার। এই ক্ষেত্রে 2000 বিয়োগ 1656 বিয়োগ করে দেখো তো কত আসে, বিয়োগ 2000 আসবে কত 344 বর্গ মিটার। তার মানে আমার অ্যান্সারটা কত আসলো 344 বর্গ মিটার আসলো। এবার দেখো তোমাদের আর কোনো প্রবলেম আছে নাকি। দেখো অনেকে বলছো যে স্যার এই ম্যাথগুলি একটু কঠিন লাগে। দেখো ম্যাথ আসলে একটু কঠিন তো হবেই, ম্যাথ হচ্ছে একটু ট্রিকি, ম্যাথ হচ্ছে ট্রিক্স ইউজ করলে অবশ্যই তুমি পারবা। এখানে একটা জিনিস একটু দেখো, আমরা যখন এই ম্যাথটা হচ্ছে তোমাদের বার্ষিকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সবাই দাগিয়ে রাখতে পারো অথবা তুলে রাখতে পারো, কোনো সমস্যা, আমাদের লাইভ ক্লাসগুলি থাকবে, সেটা হচ্ছে তোমরা দেখতে পারো। এখানে যখন বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া থাকবে এবং বাগানের ভিতরে যখন বলবে 2 মিটার চওড়া একটা রাস্তা আছে, যখন বলবে রাস্তার ক্ষেত্রফল, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমত বাগানের দৈর্ঘ্যটা জানতে হবে, দৈর্ঘ্যটা দেওয়া আছে। দ্বিতীয়ত আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে বাগানের প্রস্থ, এটা হচ্ছে দেওয়া আছে। দুইটা মানই হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে। তাহলে বাগানের দৈর্ঘ্য প্রস্থ যদি দেওয়া থাকে তাহলে আমাদের কি বের করতে হবে, বাগানের ক্ষেত্রফল বের করতে হবে। তো বাগানের ক্ষেত্রফল বের করার সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু কি প্রস্থ। তাই দৈর্ঘ্য ছিল 50, প্রস্থ ছিল 40, দুইটা গুণ করলে কত আসে 2000 বর্গমিটার। এখন আমাকে যখন বলবে রাস্তা বাদে আমাদের বাগানের দৈর্ঘ্য যখন বলবো আমাদের দেখতে হবে দৈর্ঘ্য কয় সাইডে আছে, দৈর্ঘ্য তো অবশ্যই দুই দিকে থাকবে। তাহলে এখানে যদি 2 মিটার থাকে এখানেও কত মিটার 2 মিটার, তাহলে দৈর্ঘ্য বরাবর 2 কত হবে 4 মিটার এক্সট্রা আসতেছে। তাহলে যেহেতু রাস্তা বাদে বলছে তাহলে আমাদের কি করতে হবে, মূল যে দৈর্ঘ্যটা আছে সেটা থেকে সেটা বিয়োগ করতে হবে, আগেরটা মানে 4 মিটার বিয়োগ করতে হবে। এখন 50 থেকে 4 মিটার বিয়োগ করলে কত পাইলাম আমরা 46। ঠিক সেম ফর্মুলায় আমরা যখন প্রস্থটা ব্যবহার করব তাহলে আমরা কি পাবো, আবার 40 থেকে বাকি 4 মিটার বিয়োগ করব। এই যে নো কোশ্চেন স্যার, অল ক্লিয়ার, ধন্যবাদ নুসরাত। আচ্ছা তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে এটা কত পাবো 36। এখন রাস্তা বাদে তাহলে বাগানের ক্ষেত্রফল কত আসবে, আমাদের দুইটা গুণ করলে আসছে কত 1656, আর আগের যে ক্ষেত্রফলটা এটা আমি আরেকবার লিখে দিচ্ছি কত 2000। তাহলে এবার 2000 থেকে 1656 বিয়োগ করব। অনেকে বলতে পারে যে স্যার কোনটা থেকে কোনটা বিয়োগ করবো, আগেরটা থেকে পরেরটা, না। এখানে মনে রাখবা বাগানের ক্ষেত্রফল অবশ্যই বড় হবে, বাগানের ক্ষেত্রফল কি হবে অবশ্যই বড় হবে। তাহলে বাগানের ক্ষেত্রফল যদি বড় হয়, রাস্তা বাদে বাগানের যে ক্ষেত্রফল আসছে ওটা অবশ্যই কি হবে ছোট হবে। তাহলে বড়টা থেকে যদি ছোটটা যদি আমরা বিয়োগ করে দেই তাহলে 2000 থেকে 1656 বিয়োগ করলে কত থাকবে 344। তার মানে 344ই কি আমার অ্যান্সার, যেটা হচ্ছে মূল রাস্তার ক্ষেত্রফল কত 344 বর্গমিটার। বুঝা গেছে? এখন এই 344 থেকে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম হবে না। এই ক্লাসটা হচ্ছে তোমাদের ছিল সম্পূর্ণ ক্লাস 7 এর পরিমাপের উপরে। আমি হচ্ছে এই ম্যাথটা হচ্ছে ক্লোজ করে দেই। আপাতত আমাদের যতটুকু প্রয়োজন ছিল, ভাইয়া ফাতিমা বিনতে রশিদ এতক্ষণ পরে কোশ্চেনগুলো, আচ্ছা ভাইয়া রাস্তার ক্ষেত্রফল 2 গুণ 2 দিলে হতো না? হ্যাঁ 2 গুণ 2 দিলে হয়, 2 যোগ 2 দিলেও হয়, কোনো সমস্যা নাই। এখন যদি এরকম থাকে যে দৈর্ঘ্য তোমার 3 মিটার আছে বা আরেকদিকে 2 মিটার আছে, তাহলে সেক্ষেত্রে আবার 3 আর 2 গুণ করে দিতে হবে, এগুলো একটু মাথায় রাখতে হবে। আর একটু হ্যাঁ রাস্তার ক্ষেত্রফল জি হবে। ভাইয়া রাস্তার ক্ষেত্রফল 2 গুণ 2 দিলে হবে না? আচ্ছা রাস্তার ক্ষেত্রফল বলতে তুমি 2 গুণ 2 বলতে ওই যে 2 দৈর্ঘ্য আর প্রস্থ হিসাব করো, তাহলে সেই ক্ষেত্রে হবে। আর তুমি যদি বলো যে শুধুমাত্র 2 গুণ 2 দিলে, তাহলে কিন্তু হবে না, বিয়োগ করার সময় এটা মাথায় রাখতে হবে। আচ্ছা ভাই রাস্তার ক্ষেত্রফল 2 গুণ 2 দিলে হতো না? হ্যাঁ আমি তো বললাম। আচ্ছা যাই হোক,
আচ্ছা, দৈর্ঘ্য থেকে বিয়োগ করতে হবে, দৈর্ঘ্য থেকে বিয়োগ করতে হবে। দেখো তোমার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে তুমি যদি দৈর্ঘ্য থেকে যদি বিয়োগ না করো তাহলে সেক্ষেত্রে তো পাবা না। আচ্ছা দেখো আমাদের ক্লাসটা এতটুকুই ছিল। এখন এই চ্যাপ্টারের মধ্যে আমাদের মূল যেই কটা অঙ্ক ছিল, যে কটা অঙ্ক থেকে তোমাদের সবচেয়ে বেশি সৃজনশীল হয়, সবচেয়ে বেশি সৃজনশীল কাউন্টগুলি করা হয়, সেই সৃজনশীলগুলি হচ্ছে এখানে হচ্ছে আমরা করিয়ে দিলাম। বুঝা গেছে? মানে সেই সৃজনশীলগুলির যে ম্যাথগুলি আসবে, যেই ম্যাথগুলি থেকে মূলত সৃজনশীলগুলি আসে সেইগুলি। এখানে কয়ের যেটা ছিল যে ভূমি আর হচ্ছে উচ্চতা বা দৈর্ঘ্য বা প্রস্থ এটা দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। এগুলো যদি দেওয়া থাকে সেটা হচ্ছে শুধুমাত্র 2 মার্কের কোশ্চেন। এখন তুমি 2 মার্কের কোশ্চেনের জন্য আয়তাকার ক্ষেত্রফল হইতে পারে, পরিসীমা হইতে পারে বা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হইতে পারে। এই 3টা কোশ্চেনের বাইরে আমার মনে হয় না কতে কোনো কোশ্চেন আসবে। ক্ষয়ের জন্য যেটা আসতে পারে, যেটা হচ্ছে আমি মাত্র করাইলাম এই টাইপের কোশ্চেন ক্ষয়ের জন্য আসতে পারে। আর গয়ের জন্য হচ্ছে এর আগে যেটা করাইলাম যে এত টাকা লাগবে বা এত টাকা খরচ হবে, সেগুলো হচ্ছে লাগবে। স্যার আমি SW সাবমিট করছি, প্লিজ চেক করুন। হ্যাঁ অবশ্যই চেক করব, ক্লাসটা শেষ হইলে আমি চেক করব অবশ্যই। আচ্ছা, তো এখন আমাদের এই ক্লাসগুলি তোমাদের যদি মনে হয়ে থাকে যে আমাদের এই ক্লাসগুলি হচ্ছে ইম্পর্টেন্ট বা এই ক্লাসগুলি আমাদের প্রয়োজন খুব, কারণ তোমাদের বার্ষিক সিলেবাসে এই ক্লাসগুলো এই টপিকগুলি সবচেয়ে বেশি আসবে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো যে www.eduporibar.com এই লিঙ্কে তোমরা সরাসরি জয়েন করতে পারো, এবং সরাসরি জয়েন করলে আমাদের হচ্ছে ওয়েবসাইটে নিয়ে যাবে। আর ওয়েবসাইটে যাওয়ার পরে তোমরা চাইলে আমাদের ওয়েবসাইটে তোমরা পুরোটা ভিজিট করতে পারো, ভিজিট করে দেখতে পারো আমাদের ওয়েবসাইট রিলেটেড কি কি আমরা কার্যকলাপ করি, আমাদের কি কি আছে না আছে সবকিছু তোমরা দেখতে পারো। ঠিক আছে, আমাদের ওয়েবসাইট ভিজিট করবা। ইভেন তোমরা যদি চাও যে আমরা হচ্ছে সরাসরি হটলাইন নাম্বার থেকে কল দিব, কল দিয়ে আমরা হচ্ছে ভর্তি কনফার্ম করবো, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের হটলাইন নাম্বার হচ্ছে 09647821821। এটা হচ্ছে আমাদের হটলাইন নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করলে হবে। পাশাপাশি আমাদের আরো 4টা নাম্বার আছে, সেই নাম্বারগুলিতে তোমরা যদি চাও সেই ক্ষেত্রে তোমরা যোগাযোগ করতে পারো। তোমাদের ভর্তি কনফার্ম করার জন্য তোমরা এখনই হয়ে নাও, কারণ আমরা হচ্ছে সামনের সপ্তাহ থেকে তোমাদের জন্য আমাদের সবকিছু শিটের ব্যবস্থা আগে থেকে আছে। আমাদের এখানে লেকচার শিট আছে, কুইজ টেস্ট আছে, রেগুলার কুইজ টেস্ট হয়, উইকলি টেস্ট হয়, সবকিছুই আমাদের এখানে প্রসেস আছে। তোমরা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করলে এগুলো সবকিছু হচ্ছে দেখতে পারবা। বুঝা গেছে? তো আজ আর কথা নাই, তোমাদের যদি কোনো কিছুতে চাইলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করো, যোগাযোগ করো এবং আমাদের ভর্তি কনফার্ম করে নাও। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সেক্টর, অন্য কোনো টপিকসে। ঠিক আছে, আমি আসি তোমাদের সাথে। সাজ্জাদ স্যার বিদায় নিচ্ছি। এডুপরিবার পক্ষ থেকে তোমাদের স্বাগতম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।